আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ ফিরবে নাকি আওয়ামী লীগকে ফেরাবে নাকি আওয়ামী লীগ পুনর্বাসন হবে? যে শব্দ ব্যাখ্যা করেন না কেন, বাস্তবতা এই যে আওয়ামী লীগের অংশ থেকে এখন জয় জয়কার। জয় জয়কার কোথায়? ভোটে তার একটা অন্যতম প্রভাব ছিল। ভোটে সে বিএনপির বাক্স ভরেছে, ভোট দিয়েছে। সেই একটা অবদান তো আছে, বিএনপির ভোট ব্যাংকের পাশাপাশি আওয়ামী লীগের ভোট যোগ হয়েছে, কিন্তু অপ্রতিরোধ্য একটা শক্তি বাংলাদেশে। এবং এরপর তার অফিসগুলো লাগাতার খুঁজছে। আমি গতকাল পর্যন্ত আপনাদেরকে আলোচনায় বলেছিলাম যে 10টা জেলায় আওয়ামী লীগের অফিস খোলার খবর পাওয়া গেছে। আজ এরপরে আরো 2 জায়গায় ঘটেছে। আমরা যশোরে শুনেছি, যশোরের খবর হচ্ছে যে যশোরে এখনো নিষিদ্ধ ঘোষিত, বলতে হয় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা কর্মীরা তারা গিয়ে আওয়ামী লীগ অফিসের তালা খুলে সেখানে কথা বলেছেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছবি টাঙিয়েছেন এবং তারা বেশ কিছুটা সময় ওখানে পার করেছেন এই সময়ের মধ্যে দিয়ে, এবং তারা সেখানে ভিডিও করেছেন, সেই ভিডিও ভাইরাল হয়েছে। তার চেয়ে আরেকটি আকর্ষণীয় ঘটনা ঘটেছে, যে ঘটনাটি বাংলাদেশের রাজনীতিতে গত 17 মাসে অকল্পনীয়। ধানমন্ডি 32 বা ধানমন্ডি 3 নাম্বার আওয়ামী লীগের যে অফিসগুলো, আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিসের পর, বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের যে কেন্দ্রীয় অফিস, সেটার পর আপনার ধানমন্ডি 3-এর আওয়ামী লীগের যে 3 নম্বরের যে আওয়ামী লীগের অফিস 3-এর এতে, সেই অফিসটি 3-এর অফিসটি হচ্ছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং তাদের জমজমাট নেতাকর্মীরাও একটি একটি অবস্থান ছিল সেখানে গিয়ে। তো সেই জায়গাটায় আপনার আওয়ামী লীগের নেত্রীরা, যুব মহিলা লীগের নেত্রীরা সেখানে তারা জড়ো হয়েছেন এবং জড়ো হয়ে তারা স্লোগান দিয়েছেন, তারা সেখানে বাংলাদেশের জাতীয় পতাকা সেটে দিয়েছেন। এবার আসলে মূল বিশ্লেষণে ঘটনা কি, ঘটনা কোন দিকে গড়াচ্ছে? ঘটনা গড়াচ্ছে আলোচনার কেন্দ্রবিন্দুতে বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন, ইউনিয়ন নির্বাচন, পৌরসভা নির্বাচন, এবং সেই নির্বাচনে জনপ্রতিনিধি কারা হবেন এইটার উপরে বিএনপি এবং আওয়ামী লীগের সাংঘাতিক একটা চোখ থাকবে, এতে কোনো সন্দেহ নেই। এবার বিএনপির মধ্যে 2 ধারায় আলাপ আগাচ্ছে। বিএনপি হঠাৎ করেই নিজেরা ডক্টর ইউনূসের এই আওয়ামী লীগ নিষিদ্ধের যে প্রজ্ঞাপন, সেটা তারা প্রত্যাহার করে নেবেন। এই জায়গাটায় বিএনপি সরকার যেতে অনেকটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়েছে বলেই অনেকের ধারণা। তাদের ধারণা যে সামনে যে ঘটনাগুলো ঘটবে, সেই ঘটনাগুলো হচ্ছে যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার ইস্যুতে বিএনপি একটা কৌশলী ভূমিকা পালন করবে। কৌশলী ভূমিকাটা এমন হতে পারে যে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা এবং আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার দুটা একই সঙ্গে হতে পারে। সেই প্রত্যাহারটা খুব কারিগরি ভাবে হতে পারে, খুব কৌশলগত ভাবে হতে পারে। সেই কৌশলগতটা কি? কৌশলগতটা হচ্ছে যে দেখা গেল সংসদে এই আওয়ামী লীগ নিষেধাজ্ঞার যে সন্ত্রাস দমন অধ্যাদেশ, সেই অধ্যাদেশটি সংসদে উপস্থাপনই করা হলো না। যদি বিএনপি সেটা পাশ না করার ইচ্ছা থাকে তাহলে উপস্থাপন করা হলো না। উপস্থাপন করা যদি না হয় তাহলে সেটি অটোমেটিকলি আর পাশের ব্যাপার আসে না। ফলে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার থেকে যায় এবং আওয়ামী লীগের বহু নেতাকর্মী যারা সন্ত্রাস দমন অধ্যাদেশের মাধ্যমে আইনের জেলখানায় আছেন তারা মুক্তি পেয়ে যায়। এই একটা কৌশলে গেলে এবং একই সময় যদি স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠান করা যায়, তাহলে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে বিএনপি সেটাও বলতে পারবে, কিন্তু মাঠে এসে হঠাৎ করে আওয়ামী লীগের লোকজন স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপিয়ে পড়ে তাদের বিএনপির প্রতি কোনো চ্যালেঞ্জ দিতে পারবে না। কারণ আগামী নির্বাচনকে সুষ্ঠু না হওয়ার কোনো পথে নেওয়ার কোনো সম্ভাবনা এই মুহূর্তে পর্যবেক্ষক দিচ্ছে না। ফলে এই স্থানীয় সরকার নির্বাচন ঘিরে কোন কৌশলে বিএনপি আগাবে সেটাই আওয়ামী লীগ নিষিদ্ধ প্রত্যাহার, মানে আওয়ামী লীগ নিষিদ্ধ প্রত্যাহার হচ্ছে এটা অনেকটা সময়ের ব্যাপার। এখন বলা যায় যে এটা বাস্তবতা সেরিয়ে যাচ্ছে যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা থাকছে না, এই বিএনপি সরকারের হাত দিয়ে সেটা প্রত্যাহার হবে। তবে কবে কিভাবে হবে এইটা অনেকটা ডিপেন্ড করছে এখন স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের উপর। আওয়ামী লীগ ফেরার তোড়জোড় শুরু হয়ে গেছে। নির্বাচনের পর কেন খুলছে আওয়ামী লীগের অফিস? পর্দার আড়ালে কি ঘটছে? আমি গতকালকেও একটু হতাশার কথা শুনিয়েছিলাম আপনাদেরকে যে 1.5 বছর হয়ে গেছে আওয়ামী লীগের কোনো নেতৃত্বের নির্দেশনা নেই, আসলে সুস্পষ্ট কোনো নেতৃত্ব নেই, আওয়ামী লীগের কার্যক্রমের কোনো সন্তুষ্টি নেই, সাধারণ নেতাকর্মীরাও সন্তুষ্ট নয় আওয়ামী লীগের কার্যক্রমে।
হতাশার কথা বলেছিলাম। এমনকি আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা কি দিশা দেবে দিশাহারা আওয়ামী লীগকে, কিংবা তার পুত্র সজীবজের জয় এখনো পর্যন্ত আওয়ামী লীগের সাংগঠনিক কেউ নন, কিন্তু তিনি কখনো কখনো কোথাও কোথাও বেফাঁস মন্তব্য করছেন আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে, বিশেষ করে তার মাকে নিয়ে। তার মন্তব্যেও, তার ইন্টারভিউ আরেকটু সংযত হওয়া আমরা প্রত্যাশা করি বাংলাদেশের ক্ষুদ্র নাগরিক হিসেবে। আওয়ামী লীগ যে ফিরবে, আওয়ামী লীগ যে ফিরছে, এই ফেরার তোড়জোড় চারিদিকে শোনা যাচ্ছে। আমি ব্যক্তিগতভাবে অনেক জায়গায় খোঁজ নিয়েছি, বাংলাদেশের অনেক জেলায় যে আওয়ামী লীগ নেতা কর্মীরা পালিয়েছিলেন, যারা বিদেশেও যেতে পারেননি, হয়তো এক জেলা থেকে পঞ্চগড়ের মানুষ হয়তো সাতক্ষীরায় গিয়ে আছেন, কিংবা সাতক্ষীরার মানুষ ঠাকুরগাঁয়ে গিয়ে আছেন, তারা আস্তে আস্তে নিজ জেলায় বা নিজ উপজেলায় ফিরতে শুরু করেছেন, এটি আসার কথা। আর আপনারা কয়েকদিন যাবত তো দেখছেনই যে আওয়ামী লীগের কার্যালয় একের পর এক খুলছে, একদিকে খুলছে, আবার কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটছে। এগুলোই আসলে আওয়ামী লীগ ফেরার একটা বার্তা। হতাশার কিছু নেই, কারণ এই যে নতুন একটি সরকার গঠিত হলো, নির্বাচনটা একটা অবৈধ নির্বাচন। অবৈধ নির্বাচন এই অর্থে, বাংলাদেশের রাজনীতিতে মূলত দুটোই পক্ষ, একটি আওয়ামী লীগ, একটি বিএনপি। আওয়ামী লীগকে অবৈধভাবে নির্বাচন থেকে বাইরে রাখা হয়েছে, কাজেই স্বাভাবিকভাবে ক্ষমতায় কে যাবে? বিএনপি ফাঁকা ফিল্ডে গোল দেবে, ফাঁকা ফিল্ডে গোল দিয়েছে। আজকে ফাঁকা ফিল্ডে গোল দিয়ে তারেক রহমান ক্ষমতার যে মসনদটায় বসেছে, যে সিটটায় বসেছে, সেই সিটটা কিন্তু হট সিট, উত্তপ্ত সিট, জ্বলন্ত উনুনের সিট। আপনি যদি বলেন যে এই যে রুটি পরোটা ভাজে, এটাকে কি বলে? তাওয়া। তাওয়ার মধ্যে বসে আছেন তারেক রহমান। এই বসা কিন্তু আরামের বসা নয়, এই বসা কিন্তু পুড়ে যাওয়ার বসা। কয়েকদিন মাত্র শপথ হলো, দেখুন, অপেক্ষা করুন কি ঘটে। নানা কারণে, নানা সূচকে এই সরকার খুব বেশি দিন লাস্টিং করবে না। প্রাথমিক একটা জয় হয়েছে যে ইউনূসের মতো একটা দেশবিরোধী সরকার পতন হয়েছে, এই জন্য মানুষের মধ্যে একটা স্বস্তির নিঃশ্বাস। কিন্তু ইউনূস যে জ্বলন্ত উনুন করে দিয়ে গেছে বাংলাদেশকে, কিংবা ইউনূস যে সিটটায় বসেছেন, সেই সিটটায় আজকে তারেক রহমান বসছেন, হট সিট বানিয়ে দিয়ে গেছেন, এর উত্তাপ সহ্য করাই কঠিন হবে। আমি ধরে নিলাম যে তারেক রহমানের সদিচ্ছা থাকবে, তিনি সৎভাবে কাজ করবার চেষ্টা করবেন, অতীতের কলঙ্ক মুছে দিয়ে, কিন্তু তারপরেও সিস্টেমের কারণে, প্রকৃতিগত কারণে তিনি ফেল করবেন। ফেল করবার জন্য প্রতি পদক্ষেপে ইউনূস গর্ত খুঁড়ে রেখে গেছেন। আর এই গর্তগুলোই আওয়ামী লীগের ফেরার জন্য, আওয়ামী লীগের সহ একটা আগামী নির্বাচন হওয়ার জন্য একটা প্রেক্ষাপট তৈরি হয়ে আছে বা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হতে না হতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে চমকপ্রদ খবর যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছিল, যাদের কেন্দ্রীয় কার্যালয় ছিল জনমানবহীন, তারাই কি তবে ফিরছে? পঞ্চগড় থেকে চাঁদপুর কিংবা ধানমন্ডি হঠাৎ কেন আওয়ামী লীগ কর্মীরা তালা খুলছেন কার্যালয়ের? এটা কি কোনো গোপন সমঝোতা, নাকি শেখ হাসিনার বিশেষ কোনো বার্তা? 2024 সালের আগস্টে তথাকথিত গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনা সরকারের পতন ঘটে। ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর 2025 সালের মে মাসে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনগুলোর কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করে। প্রজ্ঞাপনে স্পষ্ট বলা ছিল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত কোনো মিছিল, সভা বা প্রচারণা চালানো যাবে না। এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা কে বা কারা দখল করেছে? জামাত। এর বিচারক থেকে শুরু করে, এর প্রসিকিউটর থেকে শুরু করে প্রত্যেকে জামাতি। এরা এই যে আজকে যারা ট্রাইব্যুনালটা দখল করেছে, তারা মানবতা বিরোধী অপরাধ যে ছিল, জামাতের যে যুদ্ধাপরাধীদের বিচার ছিল, সেই বিচারে যুদ্ধাপরাধীদের পক্ষের আইনজীবী বা আইনি সহায়তাকারী কোনো না কোনো ভাবে যুক্ত ছিল। তারা 2024-এর ক্ষমতার পট পরিবর্তনের পর রাতারাতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দখল করে, এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা হচ্ছে 1971 সালের মানবতা বিরোধী অপরাধীদের বিচার করবার জন্য। কিন্তু এই ট্রাইব্যুনালটাকে অধ্যাদেশের মাধ্যমে পরিবর্তন করে 2024-এর সন্ত্রাসী কর্মকাণ্ড, নিজেরা সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে ষড়যন্ত্রমূলকভাবে, সেই সরকারের উপর দায় চাপিয়ে দিয়ে একটা প্রহসনের নাটকীয় বিচার।
আজকে এই জায়গা থেকে একটা কথা বলতে চাই যে এই যে একটা প্রহসনের বিচার হচ্ছে, জামাতের মতো জঙ্গি গোষ্ঠী রাষ্ট্রীয় ক্ষমতায় না আসাতে বাংলাদেশ তো বেঁচে গেছে, আরেকটি যে প্রহসনের বিচারে যাদের বিচার হচ্ছে তাদেরকে অন্যায়ভাবে এরা ফাঁসিতেও ঝুলিয়ে দিত এই জামাতেরা, সেটা থেকেও আল্লাহ স্বয়ং আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। আসলে রাখে আল্লাহ, মারে কে? এই ট্রাইব্যুনালের ভবিষ্যৎ অন্ধকার জামাতি ট্রাইব্যুনালের। আওয়ামী লীগ ক্ষমতায় আসা আগেই বিএনপি ক্ষমতায় এসছে, তো বিএনপি এই ট্রাইব্যুনালের ভবিষ্যৎ অন্ধকার করে দেবে জামাতিদের, কারণ বিএনপি জানে যে এরা কারা। 2026-এর ফেব্রুয়ারিতে এসে চিত্রটা বদলে যাচ্ছে। নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকে আওয়ামী লীগের তৃণমূলের কর্মীরা নড়ে চড়ে বসেছে। যদিও তারা নির্বাচনে অংশ নিতে পারেনি, কিন্তু ভোট শেষ হতেই তারা আবার কার্যালয়মুখী হচ্ছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম সম্প্রতি বিবিসি বাংলাকে একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তার মতে কার্যালয়গুলো বাজেয়াপ্ত করা হয়নি, তাই সেখানে যাওয়ার কোনো আইনি বাধা নেই। নাসিম দাবি করছেন এখানে কোনো গোপন সমঝোতা নেই, এটি তৃণমূলের কর্মীদের স্বতঃস্ফূর্ত আবেগ। তিনি আশা করছেন নির্বাচিত সরকারের অধীনে পরিস্থিতি স্বাভাবিক হবে। ছাত্রলীগের একজন কর্মী রিহান সর্দার নামে একজন বিবিসি বাংলার সঙ্গে কথা বলেছেন। রিহান সর্দারের বক্তব্য এখানে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি দাবি করেছেন স্বয়ং শেখ হাসিনার কাছ থেকে তারা একটি বার্তা পেয়েছেন। বার্তাটি ছিল, সারা দেশে যারা যেখানে সম্ভব দলীয় কার্যালয়ে যান। দলীয় সূত্রগুলো বলছে শেখ হাসিনা বিভিন্ন অ্যাপ ব্যবহার করে নিয়মিত তৃণমূলের সাথে যোগাযোগ রাখছেন। এই যে বিচ্ছিন্নভাবে ঝটিকা মিছিল বা কার্যালয় পরিষ্কারের কাজ চলছে, এর সুতা কি তবে সরাসরি দিল্লি থেকে নাড়ানো হচ্ছে? এটি কি দলের অস্তিত্ব টিকিয়ে রাখার এক ধরনের মনস্তাত্ত্বিক লড়াই? সবচেয়ে আলোচিত ঘটনাটি ঘটেছে গত নির্বাচনের পরের দিন পঞ্চগড়ে। সেখানে বিএনপির সদর উপজেলা সভাপতির উপস্থিতিতে আওয়ামী লীগের কার্যালয় খোলা ভিডিও ভাইরাল হয়েছে। যদিও ওই বিএনপি নেতা পরে দাবি করেছেন তিনি জানতেন না এটি আওয়ামী লীগের অফিস, কিন্তু সাধারণ মানুষের মনে প্রশ্ন জেগেছে, তলে তলে কি কোনো সমঝোতা হচ্ছে? চাঁদপুর, ঠাকুরগাঁও, সাতক্ষীরা, বরগুনা এবং পটুয়াখালীর চিত্র একই। কর্মীরা কার্যালয় পরিষ্কার করছেন, স্লোগান দিচ্ছেন, তবে মুদ্রার উল্টো পিঠও আছে। ময়মনসিংহের তারাকান্দায় কার্যালয় খোলার পরপরই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপি কর্মীরা সেখানে পাল্টা হামলা চালিয়েছে, অর্থাৎ মাঠ পর্যায়ে উত্তেজনাও এখন তুঙ্গে। বিবিসি বাংলার প্রতিবেদনে একটি চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। নির্বাচনের আগে অনেক জায়গায় বিএনপি বা জামাতের প্রভাবশালী নেতারা আওয়ামী লীগের স্থানীয় নেতাদের সাথে যোগাযোগ করেছেন। ভোটের সমর্থন বা এলাকায় শান্ত রাখার স্বার্থে আওয়ামী লীগ নেতাদের আশ্বাস দেওয়া হয়েছিল যে নির্বাচনের পর তাদের কার্যালয় খুলতে বাধা দেওয়া হবে না। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন নির্বাচিত সরকার আসার পর তারা চাইছে একটি স্থিতিশীল পরিবেশ, আর আওয়ামী লীগের মতো একটি বিশাল কর্মী বাহিনীকে সম্পূর্ণ বাইরে রেখে স্থিতিশীলতা বজায় রাখা কঠিন। এই ধারণা থেকেই হয়তো স্থানীয় পর্যায়ে কিছু শৈথিল্য দেখানো হচ্ছে। তবে এই আশ্বাস অনেক সময় দলীয় কোন্দলের কারণে টেকসই হচ্ছে না। বারবার একটা স্থিতিশীল দেশ, স্থিতিশীল সমাজ গড়বার একটা আলাপ হচ্ছে, কিন্তু সত্যিকার অর্থে আওয়ামী লীগের অর্ধেক মানুষকে বাদ রেখে স্থিতিশীল সমাজ গড়া কিভাবে সম্ভব? আমি বারবারই বলেছি, এর আগেও বলেছি, তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন। তিনি যেভাবেই দায়িত্ব নিন, পেছনের দরজা দিয়ে হোক আর যেভাবেই হোক না কেন, একটা অবৈধ নির্বাচনের মাধ্যমে হোক আর পাতানো নির্বাচনের মাধ্যমে হোক না কেন, তিনি এখন প্রধানমন্ত্রী। তার কাজ, তাই নিয়ে যদি আমি শুরুতেই যে বললাম, তার যে সিটটা হট সিট, এই সিটে বসে থাকা কিন্তু কঠিন ব্যাপার। এই সিটে বসে থাকতে হলে দেশ, রাষ্ট্র, সমাজে স্থিতিশীলতা আসতে হবে। আর স্থিতিশীলতা আসতে হলে আওয়ামী লীগের সাথে যদি মুখোমুখি সাংঘর্ষিক অবস্থায় থাকেন, তাহলে কোনোভাবেই স্থিতিশীলতা সম্ভব নয়। সেনাবাহিনী উঠে যাচ্ছে এই মাসেই, কয়েকদিন পরে 28 ফেব্রুয়ারি থেকে পুরোপুরি। শুধুমাত্র পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনীকে আওয়ামী লীগকে ঠেকিয়ে রাখতে পারবে? 28 ফেব্রুয়ারির পরেই দেখুন না কেন, মার্চ থেকে দেখুন না কেন কি ঘটে বাংলাদেশে। কাজেই তার আগেই
যদি তারেক রহমান আওয়ামী লীগের প্রতি নমনীয় হয়, আওয়ামী লীগের রাজনীতি ওপেন করে দেয়, তাহলে আওয়ামী লীগ হয়তো জ্বালাও পোড়াও ধ্বংসাত্মক অস্থিতিশীল পরিস্থিতি এখনই তৈরি করবে না। তবে যদি বাধা দেওয়া হয় তাদের কার্যক্রমে, তাহলে কিন্তু এই পরিস্থিতি কিন্তু ঘোলাটে হতে বাধ্য। রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে আওয়ামী লীগের স্বাভাবিক কর্মকাণ্ডে ফেরার সুযোগ ইতিবাচক হতে পারে। আওয়ামী লীগ অন্তর্বর্তী সরকারকে অবৈধ বললেও নির্বাচিত সরকারকে এখনো পর্যন্ত প্রত্যাখ্যান করেনি। এমনকি আওয়ামী লীগ নেতারাও কিন্তু এই নতুন সরকারের কাছে আশাবাদ ব্যক্ত করেছেন। স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এক সাক্ষাৎকারে বলেছিলেন তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার আগেই যে আওয়ামী লীগের উপর তিনি নিষেধাজ্ঞা উঠিয়ে নেবেন, কিংবা অন্যান্য নেতারাও কিন্তু তেমনটা বলছেন। এখনো পর্যন্ত প্রত্যাখ্যান করবার মতো ঘটনা ঘটেনি। আওয়ামী লীগ সত্যিকার অর্থে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এটি একটি আওয়ামী লীগের অবশ্যই কৌশলী অবস্থান। তারা হয়তো ভাবছে নির্বাচিত সরকারের অধীনেই তাদের রাজনৈতিক পুনর্বাসন সম্ভব। আওয়ামী লীগের এই কার্যালয় খোলার চেষ্টা কি তাদের রাজনীতিতে ফেরার চূড়ান্ত মহড়া? বাস্তবতা হলো দেশের অনেক জায়গায় এখনো পর্যন্ত জুলাই আন্দোলনের যে ষড়যন্ত্রকারীরা বলুন, এই যে বৈষম্য বলুন, আর জামাতি বলুন, আর শিবির বলুন, তারা কিন্তু এখনো পর্যন্ত রয়ে গেছে। যার প্রমাণ বিভিন্ন জায়গায় পাল্টা হামলা হচ্ছে এবং তারা হামলা করছে। এই যে বৈষম্য বলুন বা এই এনসিপি বলুন বা জামাত শিবির কিন্তু এখনো পর্যন্ত আওয়ামী লীগের কার্যালয় একদিকে খোলা হচ্ছে আর একদিকে গিয়ে আগুন দিচ্ছে। দুই একটা জায়গায় এমন বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তবে রাজনৈতিক সমীকরণে স্থায়ী শত্রু বা স্থায়ী মিত্র বলে কিছু নেই। পঞ্চগড়ের সেই ভিডিও কিংবা বিএনপি নেতাদের মৌন সম্মতি কি নতুন কোনো রাজনৈতিক বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে? সময় এবং নির্বাচিত সরকারের পদক্ষেপে বলে দেবে আওয়ামী লীগের ভবিষ্যৎ ঠিকানা কোথায়। ভবিষ্যৎ ঠিকানা যে ইতিবাচক তাতে কোনো সন্দেহ নাই। আমরা দেখতে থাকি, অপেক্ষা করতে থাকি সামনের দিনগুলোতে কি ঘটছে, নিশ্চয়ই আমরা দেখব।